প্রিয় ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, রকের জন্য স্বাগতম। আজ আমরা ডিগ্রি দ্বিতীয় বর্ষের অর্থনীতি তৃতীয় পত্রের সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যেগুলো 90% পরীক্ষা আসবেই। জানো কি, অর্থনীতি বিষয়ে মাত্র কয়েকটি প্রশ্ন ভালোভাবে প্রিপারেশন নিলেই ফার্স্ট ক্লাস পাওয়া সম্ভব। আজকের এই ভিডিওতে আমি সেই গোপন প্রশ্নগুলোর স্পেশাল সাজেশন দিব, যা তোমাদেরকে পরীক্ষায় জিতে যাওয়ার মূল মন্ত্র হয়ে উঠবে। তাই দেরি না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে কোনো সাজেশন মিস না হয়। তো রকের জন্য স্পেশাল সাজেশন ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা 2023 অনুষ্ঠিত হবে তোমাদের 2025। তো স্পেশাল সাজেশন 90 থেকে 95% কমন পাবেন ইনশাল্লাহ। আর শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতির জন্য তোমরা যারা সাজেশন কালেক্ট করতে চাচ্ছ, সংগ্রহ করতে চাচ্ছ পিডিএফ ফাইল, তোমরা কিন্তু আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। তো আমরা পিডিএফ ফাইলগুলোর জন্য সীমিত চার্জ নিয়ে থাকি। আর তোমরা যারা পিডিএফ ফাইল সংগ্রহ করতে পারবে না, তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখলেই হয়ে যাবে। তো আজকে তোমরা বিষয় দেখো, অর্থনীতি তৃতীয় পত্র। এটা তোমাদের সমষ্টি অর্থনীতি এবং বিষয় কোডটা পাশেই দেখতেই পাচ্ছ। তো আজকে আমরা প্রথমেই দেখে নেব অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলে। তো 1 নম্বর সম্ভাব্য জিএনপি কাকে বলে? উত্তর কোনো দেশে প্রাপ্ত মূলধন এবং শ্রম সম্পূর্ণভাবে ব্যবহার করলে যে পরিমাণ দ্রব্য সামগ্রী তৈরি করা সম্ভব তাকে সম্ভাব্য জিএনপি বলে। 2 নম্বরে মুদ্রাস্ফীতি কি? তো এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা তোমরা মনে রাখবে ভালোভাবে। সেটা পণ্য সামগ্রী ও সেবার দাম স্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়ার প্রবণতাকে মুদ্রাস্ফীতি বলা হয়। 3 নম্বরে ক্যামব্রিজ সমীকরণটি লিখো। উত্তর অর্থের পরিমাণ তত্ত্বের ক্যামব্রিজ সমীকরণটি M=KPT। আর এই সূত্রগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। আরেকটা কথা বলে রাখি, সেটা আমি যখন তোমাদেরকে সাজেশনগুলো এভাবে দেখাই, তোমরা কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখবে, যাতে তোমরা পরবর্তীতে এগুলো পড়তে পারো। এছাড়া তোমরা যারা অসময়ে আমাদের ভিডিওগুলো দেখো, দেখা গেল যে কাজের ফাঁকে ফাঁকে কিংবা দুপুরবেলা, তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। কারণ তোমরা যখন ফ্রি টাইম পাবে, তখন কিন্তু তোমরা আমাদের সাজেশনগুলো রিভিশন দিতে পারবে। এছাড়া তোমরা ঘুমানোর আগে কিন্তু এগুলো শুনতে শুনতে ঘুমাইতে পারো, তাহলে বেশি মনে থাকবে। তো আমরা এরপরে দেখে নিই 4 নম্বর প্রশ্নটা। রাজস্ব নীতির 2টি হাতিয়ার লেখো। উত্তর রাজস্ব নীতির দুটি হাতিয়ার হলো সরকারি ব্যয় আর খ নম্বর কর রাজস্ব। 5 নম্বরে স্বাভাবিক বেকারত্ব কাকে বলে? উত্তর স্বাভাবিক বেকারত্বের হার বা NAIRU হলো বেকারত্বের সেই স্বাভাবিক হার যা মুদ্রাস্ফীতির স্থিতিশীল হারের সাথে সঙ্গতিপূর্ণ। 6 নম্বরে গুণকের সংজ্ঞা দাও। উত্তর পরস্পর সম্পর্কযুক্ত দুটি চলকের মধ্যে একটির পরিবর্তনের ফলে অপরটির যে কয়েক গুণ পরিবর্তন হয় তাকেই গুণক বলে। 7 নম্বরে CPI কি? উত্তর নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য ও সেবার গড় মূল্যের পরিবর্তনকে পরিমাপ করার সূচক হলো ভোক্তার মূল সূচক বা কাস্টমার প্রাইস ইন্ডেক্স CIP। 8 নম্বরে পুনরূপ লেখো। এখানে তোমাদের দেখো NSIRU, IIRR, APC, MCP আর একটা GNP। তো এটার পুনরূপগুলো তোমরা এখানে একটা স্ক্রিনশট দিয়ে রাখো, কারণ এগুলো কিন্তু বানান সহই তোমাদেরকে লাগবে। তো দেখো এখানে সব কিছু দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো পুনরূপগুলোর। এরপরে দেখো 9 নম্বর প্রশ্ন ব্র্যাকের হার কি? উত্তর কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংক সমূহকে যে হারে ঋণ প্রদান করে তাকে বলা হয় ব্যাংকের হার। এরপরে 10 নম্বর অন্তঃহার কি? এখানে IRR। কোনো প্রকল্পে বিনিয়োগ করে তা থেকে ভবিষ্যতে যে আয় প্রত্যাশা করা হয় তাই হলো IRR বা মূলধনের অন্তঃহার। 12 নম্বর প্রশ্ন ব্যয়যোগ্য আয় কি? উত্তর ব্যক্তিগত আয় থেকে কর এবং কর ছাড়াও অন্যান্য আনুষঙ্গিক খরচ বাদ দিলে অবশিষ্ট যা থাকে তাকে ব্যয়যোগ্য আয় বলা হয়। 12 নম্বর প্রশ্ন কার্যকর চাহিদা কাকে বলে? উত্তর একটি নির্দিষ্ট সময়ে কোনো দেশের নিয়োগ থেকে প্রত্যাশিত উৎপন্ন মূলধন যখন উপকরণের নিয়োগ বাবদ ব্যয়ের হার সমান, তখন দেশের যে পরিমাণ চাহিদার সৃষ্টি হয়
তাকে কার্যকর চাহিদা বলে। 13 নম্বর প্রশ্ন হচ্ছে বিনিয়োগই কি? উত্তর হচ্ছে নতুন কাজ সরঞ্জাম অর্থাৎ যন্ত্রপাতি ক্রয়, নির্মাণ ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যয়, বাড়তি মজুত ক্রয় ইত্যাদিকে বিনিয়োগ বলে। 14 নম্বর প্রশ্ন হচ্ছে ওকান বিধি কি? উত্তর হচ্ছে প্রকৃত জাতীয় আয়ের প্রবৃদ্ধি ও বেকারত্ব হারের মধ্যে যে বিপরীত সম্পর্ক অধ্যাপক অর্থের ওকান তুলে ধরেন তাকে অকান বিধি বলে। 15 নম্বর প্রশ্ন হচ্ছে স্বয়ংভূত বিনিয়োগ কি? উত্তর হচ্ছে যে বিনিয়োগ আয়ের উপর নির্ভর করে না কিংবা আয় দ্বারা প্রভাবিত হয় না তাকে স্বয়ংভূত বিনিয়োগ বলে। 16 নম্বর প্রশ্ন হচ্ছে মাথাপিছু আয় কি? উত্তর হচ্ছে কোনো দেশের জাতীয় আয়কে সে দেশের জনসংখ্যা দ্বারা ভাগ করলে যে আয় পাওয়া যায় তাকে মাথাপিছু আয় বলে। 17 নম্বর প্রশ্ন হচ্ছে শক্তিশালী মুদ্রা কি? উত্তর হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে কোনো দেশের মোট প্রচলিত মুদ্রা এবং কেন্দ্রীয় ব্যাংকে রক্ষিত অন্যান্য ব্যাংকের রিজার্ভের সমষ্টিকে বলা হয় শক্তিশালী মুদ্রা বা উচ্চ ক্ষমতা সম্পূর্ণ মুদ্রা। 18 নম্বর প্রশ্ন হচ্ছে একটি দীর্ঘকালীন ভোগ আক্ষেপ লিখো। উত্তর হচ্ছে একটি দীর্ঘকালীন ভোগ আক্ষেপ হলো C=BY। 19 নম্বর প্রশ্ন হচ্ছে অর্থের পরিমাণের তথ্যের ফিয়াসীয় সমীকরণটি লিখো। উত্তর হচ্ছে অর্থের পরিমাণ তথ্যের ফিয়াসীয় সমীকরণটি হচ্ছে MB=PT। 20 নম্বর প্রশ্ন হচ্ছে পূর্ণ নিয়োগ বলতে কি বোঝায়? উত্তর হচ্ছে যে অবস্থায় বা পরিস্থিতিতে কোনো দেশে প্রাপ্ত সকল সম্পদ কিংবা উৎপাদনের সকল উপকরণ পূর্ণ দক্ষতার সাথে উৎপাদন কাজে নিয়োজিত হয় তাকে বলা হয় পূর্ণ নিয়োগ অবস্থা। 21 নম্বর প্রশ্ন হচ্ছে আর্থিক নীতির দুটি উদ্দেশ্য লেখো। উত্তর হচ্ছে আর্থিক নীতির দুটি উদ্দেশ্য হলো অর্থের যোগানের হ্রাস বৃদ্ধির মাধ্যমে মুদ্রাস্ফীতি, আর 2 নম্বর হচ্ছে মুদ্রা সংকোচন নিয়ন্ত্রণ করা। 22 নম্বর প্রশ্ন হচ্ছে গ্রেসামের মুদ্রা বিধিটি লেখো। উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্রের রানী এলিজাবেথের অর্থ উপদেষ্টা স্যার টমাস গ্রেসামের মুদ্রা সম্পর্কিত তথ্যকে তারই নাম অনুসারে গ্রেসামের মুদ্রা বিধি বা সংক্ষেপে গ্রেসামের বিধি নামে অভিহিত করা হয়। 23 নম্বর প্রশ্নটা দেখো সমষ্টিক অর্থনীতি কি? উত্তর হচ্ছে অর্থনীতির যে শাখায় অর্থনীতির সমস্যা ও অর্থনৈতিক কার্যাবলীকে ব্যক্তিগত বা খণ্ডিত দৃষ্টিকোণ থেকে বিবেচনা না করে সামগ্রিক বৃহৎকোণ থেকে আলোচনা করে তাকে বলা হয় সমষ্টিক অর্থনীতি। এরপরে 24 নম্বরে হচ্ছে কে সমষ্টিক অর্থনীতির 3টি চলকের নাম লেখো। উত্তর হচ্ছে সমষ্টি অর্থনীতির 3টি চলকের নাম হলো 1 দেখো জাতীয় আয়, 2 হচ্ছে বিনিয়োগ ও 3 নম্বরে হচ্ছে মুদ্রাস্ফীতি। তোমরা এই 24 নম্বর প্রশ্নটা একটু ভালোভাবে মনে রাখি হতো, কারণ এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে তোমরা দেখো 25 নম্বর ত্বরণ কি? উত্তর হচ্ছে জাতীয় আয়ের পরিবর্তন দ্বারা প্রভাবিত বিনিয়োগের পরিবর্তনের পরিমাণকে ভাগ করলে যা পাওয়া যায় তাকে বলা হয় ত্বরণ সহগ। এরপর দেখো 26 নম্বর রাজস্ব নীতি কি? উত্তর হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, উৎপাদন বৃদ্ধি, বিনিয়োগ বৃদ্ধি, বেকারত্বের হার হ্রাস, মূলধনের মূল স্তরের স্থিতিশীলতা অর্জন ইত্যাদি উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সরকার কর্তৃক গৃহীত সরকারি আয়, সরকারি ব্যয় ও সরকারি ঋণ সংক্রান্ত নীতিমালাকে রাজস্ব নীতি বলে। এরপর দেখো 27 নম্বর প্রশ্ন ভোগ কাকে বলে? উত্তর হচ্ছে সাধারণ অর্থে ভোগ বলতে ব্যবহারের মাধ্যমে দ্রব্যের উপযোগ নিঃশেষ করাকে বোঝায়। আবার অন্যভাবে বলা যায় ব্যবহারের মাধ্যমে কোনো দ্রব্য থেকে উপযোগ প্রাপ্তিকে বলা হয় ভোগ। 28 নম্বর প্রশ্ন হচ্ছে সমষ্টিক অর্থনীতির 3টি চলকের নাম লেখো। উত্তর হচ্ছে 1 নম্বর জাতীয় আয়, 2 নম্বর হচ্ছে বিনিয়োগ এবং 3 নম্বর হচ্ছে মুদ্রাস্ফীতি। 29 নম্বর প্রশ্ন হচ্ছে জিএনপি ডিফেন্টর বলতে কী বোঝো? উত্তর হচ্ছে কোনো নির্দিষ্ট বছরের অর্থনৈতিক জিএনপিতে প্রকৃত জিএনপি দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাকে বলা হয় জিএনপি ডিফ্লেটর। এরপর হচ্ছে 30 নম্বর প্রশ্ন অর্থের প্রচলন গতি কী? কোনো নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ যে গতিতে হাত বদল করে তাকে অর্থের প্রচলন গতি বলে। 31 নম্বর প্রশ্ন হচ্ছে
প্রাপ্তির ভোগ প্রবণতা কি? উত্তর হচ্ছে আয়ের পরিবর্তন। যারা ভোগের পরিবর্তনকে ভাগ করলে যা পাওয়া যায় তাকে বলা হয় প্রান্তিক ভোগ প্রবণতা। 32 নম্বর প্রশ্ন হচ্ছে ছন্দবেশী বেকারত্ব কাকে বলে? উত্তর হচ্ছে যে সমস্ত শ্রমিকের প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য বা উৎপাদন ক্ষেত্র থেকে যাদের সরিয়ে নিলে উৎপাদন হ্রাস পায় না তাদেরকে ছদ্মবেশী বা প্রচ্ছন্ন বেকারত্ব বলে। 33 নম্বর প্রশ্ন হচ্ছে কি স্বাভাবিক বেকারত্বের হার কি? উত্তর হচ্ছে সম্ভাব্য জিডিপি এবং বাস্তব জিডিপি পরস্পর সমান হলে অর্থনীতিতে বেকারত্বের হার বিরাজ করে, তাকে বেকারত্বের স্বাভাবিক হার বলে। 34 নম্বর প্রশ্ন হচ্ছে প্রচলিত বিনিয়োগ কি? উত্তর হচ্ছে যে বিনিয়োগ আয়ের উপর নির্ভরশীল কিংবা আয়ের হ্রাস বৃদ্ধি দ্বারা প্রভাবিত হয় তাকে ব্যয় বলা হয় প্রচলিত বিনিয়োগ। তাকে বলা হয় প্রচলিত বিনিয়োগ। 35 নম্বর প্রশ্ন হচ্ছে শূন্য সঞ্চয় বিন্দু চিত্রে দেখাও। উত্তর হচ্ছে যে বিন্দুতে আয় ও ভোগের পরস্পর মান সমান তাকে বলা হয় ভোগের ক্ষেত্রে ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ্য বিন্দু। 36 নম্বর প্রশ্ন হচ্ছে অর্থের মূল বক্তব্য বলতে কী বোঝো? উত্তর হচ্ছে একটি নির্দিষ্ট অর্থ দ্বারা যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম ক্রয় করা হয় তাকে অর্থের মূল্য বলা হয়। 37 নম্বর প্রশ্ন হচ্ছে সেবার বিধিটি লিখো। উত্তর হচ্ছে সেবার বিধিটি হলো যোগান নিজেই তার সমপরিমাণ চাহিদা সৃষ্টি করে। 38 নম্বর প্রশ্ন হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের প্রধান দুটি কাজ লেখো। উত্তর হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের প্রধান দুটি কাজ হলো আমানত সৃষ্টি এবং ঋণ দান। 39 নম্বর প্রশ্ন হচ্ছে মূলধনের প্রান্তিক দক্ষতা কাকে বলে? উত্তর হচ্ছে অতিরিক্ত একক মূলধন বিনিয়োগের ফলে যে অতিরিক্ত আয় উপার্জনের প্রত্যাশা করা হয় তাকে মূলধনের প্রান্তিক দক্ষতা বলে। 40 নম্বর প্রশ্ন হচ্ছে সমষ্টি অর্থনীতির 3টি চালকের নাম লেখো। উত্তর হচ্ছে অর্থনৈতিক 3টি চালকের নাম হলো জাতীয় আয়, বিনিয়োগ ও মুদ্রাস্ফীতি। তো মোটামুটি এই ছিল আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী। এরপর হচ্ছে খ বিভাগের প্রশ্নগুলো। তো তোমাদের খ বিভাগের জন্য আমি আরও একটি ভিডিও এই চ্যানেলে আপলোড করব, যেখানে আমরা তোমাদের ক খ গ বিভাগের এইভাবেই তোমাদেরকে সাজেশনগুলো দিয়ে দেব। দেখতে পাচ্ছ তোমরা বাংলা সাজেশনটা দেখো, খ বিভাগের প্রশ্নগুলোর উত্তর আমি কিন্তু দিয়েছি। এবার দেখো 2 নম্বর প্রশ্ন, এইভাবে তোমাদেরকে সাজেশনগুলো দেওয়া হবে। এই চ্যানেলে আপলোড করে দেবো ইনশাল্লাহ তোমাদের অর্থনীতি তৃতীয় পত্রের খ বিভাগগুলো। এর জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এছাড়াও হচ্ছে তোমরা যারা আমাদের কাছ থেকে অগ্রিম সাজেশনগুলো পেতে চাচ্ছ পিডিএফ ফাইল, তো পিডিএফ ফাইলগুলোর জন্য আমরা কিন্তু সীমিত চার্জ নিয়ে থাকি। আর হচ্ছে এই যে আমাদের হোয়াটসঅ্যাপ, এই হোয়াটসঅ্যাপেই নক করলেই তোমাদেরকে আমরা পিডিএফ ফাইলগুলো দিয়ে দেবো। এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন থাকতে পারো, এখানে কিন্তু আমরা তোমাদের পিডিএফ ফাইলগুলো অনেক সময় দিয়ে দেবো। বিশেষ করে পরীক্ষার আগে তো পিডিএফ ফাইলগুলো এই গ্রুপে দেবে। আর এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশনে দেখো যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। এছাড়াও হচ্ছে ভাই তোমরা কিন্তু ফেসবুক থেকে তোমরা যারা দেখতেছো, এই যে রকেট জোন, এটাই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের অফিসিয়াল পেজ। তো এই পেজটা তো একটা ফলো দিয়ে রাখতে পারো। আর হচ্ছে এছাড়াও তোমরা তো আমাদের ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে, এটাই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল একমাত্র অফিসিয়াল। তো এতক্ষণে সকলে ভালো থেকো, ধন্যবাদ। আমাদের চ্যানেলে প্রথমবারের মতো হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে কোনো সাজেশন মিস না হয়।